আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন ভাই। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। ইনশাআল্লাহ। উস্তাদ এখন আসেন না আপনি? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমরা দুরূদ শরীফ পড়ে শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আসসালামু আলাইকুম। আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। ওয়ালাইকুম জন্য আসসালাম। জি, তো আজকে ইনশাল্লাহ আমাদের শিফট হচ্ছে কি 11তম ব্যাচের আহ, 10ম ক্লাস। তো আজকে আমরা
সিফাতের কাজ এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা শুরু করব। তো এতদিন পর্যন্ত আমাদের যে আলোচনাগুলি হয়েছে এর মাধ্যমে আমরা সিফাতের হরফের মাঝে সিফাতের নির্ণয় এই বিষয়টা শেখার চেষ্টা করছি। তো এখন থেকে আমরা সিফাতের কাজ এবং ওই কাজ অনুযায়ী এর বাস্তবায়নের চেষ্টা করব। তো আমরা সিফাতে লাজেমা থেকেই শুরু করব। তো আমরা জানি যে সিফাতে লাজেমা মুতাদাদ্দা এগুলি হলো 5 ভাগে 11টি। তো প্রথম ভাগ হামস এবং জাহার, যার হরফ সম্পর্কে আমরা জানি যে হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। আর বাকি হরফ হলো জাহারের। আর প্রাথমিক ধারণা হিসেবে আমাদের যেটা জানা ছিল যে এখানে বাতাস চালু থাকা না থাকা এ বিষয়ে আলোচনা করা হবে। তো এর ভিতর প্রথম হলো হামস। আর আমরা জানি যে সিফাতে লাজা মুতাদাদ্দা প্রত্যেক ভাগের একটা আর একটার সম্পূর্ণ বিপরীত কাজ করে। তো একটা কাজ সম্পর্কে ধারণা পেলে আমরা অপরটার সম্পর্কেও অটোমেটিকলি একটা ধারণা পেয়ে যাই। তো প্রথম হলো হামস। হামস এই শব্দের শাব্দিক অর্থ হলো মৃদু হালকা আওয়াজ বা ফিসফিস আওয়াজ। এটা হলো হামসের আবিধানিক অর্থ। তো তাজভিদের পরিভাষায় হামস বলা হয়, বা বলতে পারি যে তাজভিদের পরিভাষায় হামস দিয়ে আমাদের যেটা কি বোঝানো হয় যে হামস সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে। তাজভিদের পরিভাষায় হামসের ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো হামসের হরফগুলি আমরা যখন উচ্চারণ করব তখন মাখরাজে আস্তে ধাক্কা দিতে হবে, অর্থাৎ উম, প্রত্যেকটা হরফ উচ্চারণের জন্য তো মাখরাজের প্রয়োজন। আর মাখরাজের দুইটা অংশ থাকে, যেমন ধরেন আহ, বায়ের মাখরাজ, উপরের ঠোঁট নিচের ঠোঁট। তো দুই অংশের এক অংশকে আর এক অংশের সাথে লাগাইতে হয়। প্রত্যেকটা মাখরাজের ক্ষেত্রেই এমন হয়। যেমন ধরেন 1 নাম্বার মাখরাজ আমরা যেটা জানি যে হলকের শুরু থেকে হামজা হা। তো হলকের শুরুর চাপ দিতে হয়। এই চাপটা হয়, এই চাপ দেওয়ার জন্য তো এক জায়গায় চাপ দিতে হলে আরেকটা কিছুর প্রয়োজন। তো হলকের শুরুর নিচের অংশ দিয়ে উপরের অংশ এমন ভাবে চাপ দেওয়া হয়, ওই আহ, জায়গাটাকে একটু সংকুচিত করার প্রয়োজন হয়। তো এখন হামসের ক্ষেত্রে যেটা করণীয়, এই মাখরাজে যে চাপটা থাকবে এই চাপটা থাকবে হালকা। আর এর ফলাফল স্বরূপ যেটা হবে যে হামসের হরফগুলি উচ্চারণের সময় আওয়াজের সাথে সাথে কিছুটা বাতাসও মুখ থেকে বের হবে। আর বাতাসটা কেমন, এটা হলো যে হাতের উল্টা পিঠ যদি মুখের কাছাকাছি নেই তো সেক্ষেত্রে দেখা যাবে যে উচ্চারণের সময় বাতাসটা হাতে স্পর্শ করবে। আর যার ফলে আওয়াজটা ছোট হবে। ছোট বলতে গেলে এখানে যেটা বোঝানো হয়েছে আহ, যে জাহারের তুলনায় হামসের আওয়াজটা একটু ক্ষীণ হবে। আওয়াজটা আওয়াজের উচ্চতা কম হবে আর কি। তো এখন কথা হলো যে হামসে যে বাতাস চালু থাকে, হামসে কি শুধুমাত্র আমাদের বাতাস চালু রাখাটাই লক্ষ্য? বিষয়টা মোটেও এমন না। এই বাতাস চালু থাকা না থাকা এইটা হলো একটা কাজের ফলাফল।
এখন ওই কাজটাই যদি আমরা যথাযথভাবে করতে না পারি, তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্য ঠিক থাকবে না। তো যেমন দেখেন, হামসের প্রথম হরফটা হলো ফা। তো হামসের ক্ষেত্রে আমাদের কি বলা হলো, যে হামসের হরফগুলি উচ্চারণের সময় মাখরাজে আস্তে ধাক্কা দিতে হবে আর বাতাস চালু থাকবে। এখন ফায়ের উচ্চারণটা কেমন হবে? ফা, ফি, ফু, ফা, ফি, ফু। আওয়াজের মাঝে একটা নমনীয়তা থাকবে। এখন যদি আমরা এই আস্তে যে ধাক্কাটা বা চাপটা থাকার কথা, এটাকে যদি আমরা বেশি করি, অর্থাৎ সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সঙ্গে যদি শক্তভাবে রেখে তারপর এভাবে করি, খা, খি, ফু, এভাবে চাপ দিয়ে করি, একটু আওয়াজটাকে উম, যেটা ছোট হওয়ার কথা ছিল বা একটু দুর্বলতা থাকার কথা ছিল, এটাকে যদি একটু শক্ত করি, ফা, এখানে কিন্তু বাতাস বের হয়। এইভাবে উচ্চারণ করলেও বাতাস বের হয়ে যায়। তো শুধুমাত্র যদি বাতাস বের করাটাই হামস সিফতের মূল লক্ষ্য হতো, তাহলে এই উচ্চারণটাকে আমরা হামস সিফতের বিচারে বলতে পারতাম যে এখানে হামস সিফত আদায় হয়েছে। কিন্তু মূলত এই, যদি আমরা ফায়ের উচ্চারণটা ফা, ফি, ফু এভাবে করি, তো এখানে বলা যাবে যে হামসের সিফতটা এখানে পূর্ণাঙ্গ রূপে আদায় হয়নি। কারণ এইখানে শুধুমাত্র আমাদের বাতাসটা লক্ষ্য না, সাথে মাখরাজের ব্যবহারটা কেমন। এই জায়গাটার ব্যবহারটা কেমন করব, হালকা করব নাকি মাঝারি করব নাকি শক্ত করব, এই পূর্ণ বর্ণনাটাই হলো সিফত। তা হামসের ক্ষেত্রে যেটা আমরা পেলাম, যে হামসের আবিধানিক অর্থ বলা হলো যে আবিধানিক ভাবে হামস বলা হয় ক্ষীণ মৃদু আওয়াজ বা ফিস ফিস আওয়াজ, এগুলাকে বলে হামস। আর হামসের ক্ষেত্রে যেটা হয়, যে তাজবিদের পরিভাষায় হামসে যেটা হয়, যে হামসের সিফতগুলি বা হামস সিফতের হরফগুলি উচ্চারণের সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে বাতাস চালু থাকে, এর সাথে আওয়াজটা একটু ছোট হয় বা একটু ক্ষীণ হয়। যেমন ফা, ফি, ফু, আফ, ইফ, উফ। এই, এর বিপরীতে জাহার। তো আমরা জানি যে জাহার হলো সম্পূর্ণরূপে হামসের বিপরীত। তো জাহার এর শাব্দিক অর্থ হলো প্রকাশ করা, ঘোষণা দেওয়া ইত্যাদি। যেখানে হামসের আবিধানিক অর্থ ছিল একটু গোপনীয়তা, হালকা আওয়াজ, মৃদু আওয়াজ, ফিস ফিস আওয়াজ, এইটাকে হামস বলে। এর বিপরীতে জাহার মানে হলো প্রকাশ করা, ঘোষণা দেওয়া ইত্যাদি। তো তাজবিদের পরিভাষায় জাহার এর ক্ষেত্রে আমাদের যেটা করণীয় বা জাহারে যেটা হয়, যে জাহার সিফতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয়। এখানে আহ, জোরে বলতে যেটা বোঝানো হয়েছে, যে উচ্চারণের সময় মাখরাজের পূর্ণ যে জায়গাটা আছে এটাকে বন্ধ করে দিতে,
এমন ভাবে রাখতে হবে যে বাতাসটা যেন বাহিরে না আসে, বাতাসটাকে নিয়ন্ত্রণ করতে হবে জাহারের ক্ষেত্রে। আর বাতাসটা নিয়ন্ত্রণে থাকার কারণে আওয়াজটা হামসের তুলনায় একটু বড় হবে। যেমন জাহারের প্রথম হরফই দেখেন, যেমন ধরেন বা, বা এর উচ্চারণটা কেমন? বা, বি, বু। তো এখন যদি আমি এভাবে বলি বা, 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 একেবারে ছেড়ে বললাম, মাখরাজে আমার নিয়ন্ত্রণটা এখানে হামস এবং জাহারের ক্ষেত্রে মাখরাজের নিয়ন্ত্রণকে বোঝানো হয়েছে। হামসের ক্ষেত্রে মাখরাজের নিয়ন্ত্রণটা হলো শিথিল, জাহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণটা বেশি। যে বায়ের উচ্চারণটা বা, বি, বু, এখানে যদি এভাবে বলা হয় বা, 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 এমন না, বা, বি, বু, এই। তো এই গেল আমাদের জাহারের কাজ। যে আবিধানিক অর্থ যেটা পেলাম, জাহার মানে হলো প্রকাশ করা, ঘোষণা দেওয়া, এলান করা ইত্যাদি। আর জাহারের ক্ষেত্রে যেটা করতে হবে বা যেটা হবে, যে জাহার সিফাতের হরফগুলি আদায় করার সময় মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে বাতাস বন্ধ হবে আর আওয়াজটা বড় হবে। এই হলো জাহার। আর এখানে বিশেষভাবে আমাদের যেটা মনে রাখতে হবে, যে হামস এবং জাহারের ক্ষেত্রে শুধুমাত্র বাতাস চালু বা বন্ধ থাকা এইটাই কিন্তু আমাদের লক্ষ্য না, মাখরাজের নিয়ন্ত্রণ এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। তো ইনশাল্লাহ প্রত্যেকটা হরফ কি আমরা আহ, একে একে দেখে নেওয়ার চেষ্টা করব। আর এই ক্ষেত্রে, এই প্রথম ভাগের ক্ষেত্রে সিফাতের ক্ষেত্রে কিন্তু তিন ধরনের সিফত হয়: শক্তিশালী সিফত, দুর্বল সিফত এবং মধ্যম মানের সিফত। তিন ধরনের সিফত পাওয়া যায়। তো হামস এবং জাহারের ক্ষেত্রে আমরা আহ, জাহারকে শক্তিশালী সিফত হিসেবে পেলাম, আর হামস হলো দুর্বল সিফত, যেটা কিনা তাদের কার্যকলাপেই বোঝা যাচ্ছে যে জাহার হলো শক্তিশালী আর হামস হলো দুর্বল। তো হামস এবং জাহার, আহ, এই দুইটা সিফত সরাসরি মাখরাজের যে পয়েন্টে মাখরাজ ওই পয়েন্টেই কাজ করে। সিফতের সবগুলো সিফত যে সরাসরি মাখরাজের পয়েন্টে কাজ করে। তো প্রথম সিফতে লাজিমা মুতাওয়াদ্দার প্রথম যে দুইটা ভাগ, এই দুইটা ভাগের কাজ সরাসরি একেবারে মাখরাজের পয়েন্টে, একেবারেই মাখরাজের পয়েন্টেই সিফতে লাজিমা মুতাওয়াদ্দার প্রথম দুইটা ভাগের কাজ। যেমন সামনে গেলে আমরা পাবো যে অন্যান্য কিছু সিফাত এমনও আছে যেটা মাখরাজ একটা জায়গায়, সিফাতের কাজটা হবে ভিন্ন জায়গায়, এমনটাও আছে। তো এজন্য প্রথম দুই ভাগের সিফত এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা, এটার মাঝে দুর্বলতা থাকলে একেবারে মাখরাজের পয়েন্টেই এই দুর্বলতাটা প্রকাশ পায় আর কি। আচ্ছা, এখন হামস এবং জাহার এই দুইটা সিফত সম্পর্কে আমরা কি বুঝলাম, বা হামস ক্ষেত্রে কি করণীয়, জাহারের ক্ষেত্রে কি করণীয়, এটা আপনারা একটু শোনাবেন ইনশাল্লাহ, তারপর আমরা এটার চর্চা করার চেষ্টা করব। কে পারবেন শোনাতে? প্রয়োজনে দেখে দেখে নিজের মতো করে। দরকার হলে আমি আরেকবার বলি, যে একেবারে পূর্ণ বর্ণনাটা এখানে চলে আসবে আমাদের, যে সিফাতুল লাজিমা মুতাওয়াদ্দার
প্রথম দুই ভাগের সিফাত হলো হামস এবং জাহার। হামসের হরফ 10টি, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। একসাথে আমরা ফাহাসাহু শাখসুন সাকাত এভাবে বলতে পারি। আর বাকি যে হরফগুলি রয়েছে এগুলো হলো জাহারের হরফ। হামসের আবিধানিক অর্থ হলো হালকা মৃদু আওয়াজ বা ফিসফিস আওয়াজ ইত্যাদি। তাজবিদের পরিভাষায় হামসের হরফগুলি হামস সিফতের হরফগুলি উচ্চারণের সময় মাখরাজে আস্তে ধাক্কা আহ, লাগার কারণে আওয়াজের সাথে সাথে বাতাস চালু থাকবে আর আওয়াজটা একটু ছোট হবে। আর জাহার এর আবিধানিক অর্থ হলো প্রকাশ করা, ঘোষণা দেওয়া ইত্যাদি। আর তাজভিদের পরিভাষায় জাহার সিফতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে বাতাস বন্ধ থাকবে এবং আওয়াজ বড় হবে। আর এই দুইটা সিফতের ভিতর জাহার হলো শক্তিশালী সিফত আর হামস হলো দুর্বল সিফত। এই এই হলো আমাদের কাজ। তো এই দুই সিফতের কাজ সম্পর্কে আপনারা যদি একটু শোনাতেন নিজের মতো করে, যেটা বুঝলেন আর কি। জি ইনশাল্লাহ আমি জি, শোনাই মাশাআল্লাহ চেষ্টা গালিব করি ভাই। ইনশাল্লাহ। জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতে লাজিমা মুতাওয়াদ্দা প্রথম দুই প্রকার হলো হামস এবং জাহর। হামসের হরফ 10টি, ফাহা তাহা তিন ফসদ তিন কাফতা। হামসের হরফগুলোর ক্ষেত্রে আহ, বাতাস আহ, বাতাস চালু থাকবে। আওয়াজটা একটু ক্ষীণ হবে। আওয়াজের ক্ষেত্রে তো এটাই ছিল নাকি? ঠিক কনফিউজ হয়ে গেলাম এখানে। আচ্ছা, এখানে আমরা বলতে পারি যে মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে আওয়াজটা বাতাস চালু থাকবে। আওয়াজের বিষয়টা এখানে না, আওয়াজের বিষয়টা আসবে সামনের ভাগের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে। আর এ- প্রয়োজনে আপনি দেখে দেখে নিজের মতো করে বলার চেষ্টা করেন, যা জি। বুঝছেন আর কি। আর জাহারের হরফগুলোর ক্ষেত্রে বাতাস বন্ধ থাকবে। আহ মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে আওয়াজটা বড় হবে। আর এই দুই সিফাতের মধ্যে জাহার একটু শক্তিশালী এবং হামস কিছুটা দুর্বল সিফাত। আচ্ছা, এখন গালিব ভাই প্রশ্ন হলো জি। যে বাতাস চালু হচ্ছে কি না হচ্ছে এই বিষয়টা কিভাবে আমরা বুঝতে পারবো? মানে প্র্যাকটিক্যালি জি। প্র্যাকটিক্যালি আমরা তো মানে ওই হরফটা উচ্চারণ করার ক্ষেত্রে যদি সামনে মুখের সামনে হাতের উল্টা পাশে রাখি, সেক্ষেত্রে বাতাসটা অনুভূত হয়। আর সবচেয়ে ভালো ওয়াকফের ক্ষেত্রে ভালো বোঝা যায়। না, এখানে বিষয়টা এখানে হলো মানে জি এই এই যে সিফত দুইটা সম্পর্কে আলোচনা করা হলো, এই সিফতের কার্যকারিতা সর্ব অবস্থাতেই থাকবে। আমরা ওই পড়ছিলাম না যে সিফতে লাজেমা, জি ওই সবসময় থাকবে। সিফতকে বলে যেটা সর্বদাই হরফের সঙ্গে যুক্ত থাকে, জি কখনোই জি ওই হরফ থেকে পৃথক হয় না। জি তবে একটা বিষয় আছে, যে একটা সিফত, কোন হরফের একটা সিফত সর্ব অবস্থাতে কিন্তু একরকম কাজ করে না। অবস্থা ভেদে দেখা যায় যে এর কার্যকারিতা কম বেশি হয়। তবে এমনটা হয় না যে এই বৈশিষ্ট্যটা একেবারেই শূন্য হয়ে যায়, সর্ব অবস্থাতেই থাকে। যেমন ধরেন হামসের ক্ষেত্রে যেটা আমরা জানি যে আওয়াজটাকে এই মাখরাজে আস্তে ধাক্কা থাকবে। তো এই আস্তে ধাক্কার বিষয়টা
সর্ব অবস্থাতেই একরকম। মাখরাজের ধাক্কার বিষয়টা বা নিয়ন্ত্রণের বিষয়টা সর্ব অবস্থাতেই একরকম থাকবে, কিন্তু এর ফলাফল প্রকাশটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে একটু বেশি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে কম হচ্ছে। এটা অবস্থা ভেদে পার্থক্য হবে। যেমন ধরেন, যখন হরকতযুক্ত অবস্থায় আমরা হামসের হরফ উচ্চারণ করি, ওই সময়টাতে বাতাসের পরিমাণ কম থাকে। যখন জজম যুক্ত থাকে, বাতাস যুক্ত থাকে, ওই অবস্থাতে বাতাসটা ওই একই হরফেই তুলনামূলকভাবে একটু বেশি পাওয়া যায়। আর হরকতযুক্ত অবস্থায় একটু কম। তো এখন পার্থক্যটা কিন্তু বাতাসের ক্ষেত্রে হচ্ছে। বাতাসের প্রকাশটা কম বা বেশি হচ্ছে, এখানে হচ্ছে। কিন্তু ওই যে মাখরাজের নিয়ন্ত্রণ, এটা কিন্তু জজমের ক্ষেত্রেও যেমন, হরকতের ক্ষেত্রেও তেমন। এটার মাঝে কিন্তু কোনো পার্থক্য নেই। আর হাফসের ক্ষেত্রে দেখা যায় যে উম, যেহেতু এখানে বাতাস পাওয়া যায়, তো সেক্ষেত্রে কম বেশি একটা সুযোগ তৈরি হয়। কিন্তু জাহারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সর্ব অবস্থাতেই একরকম। জাহারের ক্ষেত্রে যেহেতু বাতাস বন্ধ, এখানে এমন কোনো অবস্থা নেই যে কোথাও কম বন্ধ, কোথাও পূর্ণ বন্ধ। বন্ধের আবার কোনো কম বেশি আছে নাকি? বন্ধ তো বন্ধ। জাহারের ক্ষেত্রে সর্ব অবস্থাতেই বাতাসটা সম্পূর্ণরূপে বন্ধ। তবে আমাদের ক্ষেত্রে একটু ছাড় পাওয়া যায়। জাহারের হরফগুলো যখন পেশযুক্ত থাকে, ওই সময়টায় আওয়াজের সাথে কিছুটা বাতাস বের হওয়ার সুযোগ থাকে। তবে আমাদের চেষ্টা থাকবে যে সর্ব অবস্থাতেই বাতাসটা যেন পূর্ণ শতভাগ বন্ধ রাখা যায়। জাহারের হরফগুলির ক্ষেত্রে যদি বাতাসটা বেরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমার স্বর নষ্ট হয়ে যাবে। ওই যে গতকালকে আমরা আলোচনা করছিলাম যে প্রত্যেকটা ভাষার যে বাচন ভঙ্গি আছে, যে স্বর আছে, তো এইটাকে ঠিক রাখা। তো সিফত কিন্তু এই স্বর ঠিক রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তো এটা খেয়াল রাখতে হবে। জি, কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম ভাগের মধ্যে আছে হামস এবং জাহর। হামস হলো হামস হামস হলো ওই সিফাত যা মূলত মাখরাজের সাথে হালকা ধাক্কা লাগে, এবং হালকা ধাক্কা লাগার কারণে বাতাসটা জারি থাকে আর কি, শ্বাসটা জারি থাকে। হামসের হরফগুলো হলো বাহা, তাহা, শিন, ফসদ, সিন, কাফতা। এগুলোকে একত্রে বলা হয় ফাহাসাহু শাকসুন সাকাত। এই হরফগুলি মূলত মাখরাজের সাথে হালকা ধাক্কা লাগার আচ্ছা, কারণে। এখানে কাউসার ভাই, কথাটাকে আরেকটু স্পষ্ট এভাবে করা যেতে পারে। হরফগুলি কিন্তু ধাক্কা লাগে না। এই হরফগুলি উচ্চারণের সময় মাখরাজে হালকা ধাক্কা লাগবে। বা এটা যেহেতু আমাদের করতে হবে, আমরা বলতে পারি যে এই হরফগুলি উচ্চারণের সময় মাখরাজে হালকা ধাক্কা দিতে হবে, যে কারণে বাতাস চালু থাকবে। হরফগুলি কিছুই করবে না, সবটা আমাদেরই করতে হবে আর কি, আমাদের কাজ। তো এখানে আমরা এভাবে বলতে পারি যে হামসের হরফগুলি উচ্চারণের সময় মাখরাজে হালকা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, এবং বাতাস চালু থাকবে। বা হালকা ধাক্কা দেওয়ার কারণে বাতাস চালু থাকবে, বা শ্বাস জারি থাকবে, আর আওয়াজ ছোট হবে। জি।
জি, জাহার জি বলতে আমরা কি বুঝি? জি, কাউসার ভাই জাহারের ব্যাপারে বলবেন। কাউসার ভাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? কাউসার ভাইয়ের কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোন চালু দেখাচ্ছে কিন্তু কথা শোনা যাচ্ছে না। জি, কাউসার ভাই এখনো শোনা যাচ্ছে না। জি ওস্তাদ, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আর কি। জি জি, এখন শোনা যাচ্ছে। জি, জাহার যে সম্পর্কে একটু বলবেন। যে জাহার হলো, জাহরের হরফগুলি যখন আমরা উচ্চারণ করি তখন মূলত শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায়। তখন এই হরফগুলো উচ্চারণের সময় মাখরাজের সাথে জোরে ধাক্কা লাগে এবং শ্বাস বা আওয়াজ, বাতাস পুরোপুরি, আওয়াজ শ্বাস না, বা বাতাস, জি শ্বাস বা বাতাস পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং আওয়াজটা বড় হয় আর কি, আওয়াজটা দীর্ঘ হয়। উম, দীর্ঘ না, দীর্ঘ বলতে গেলে তো লম্বা বুঝি। যে আওয়াজ, দীর্ঘ আওয়াজটা একটু জোরে হয় আর কি বলতে পারি, জোরে বা আস্তে এমনটা আর কি বিষয়। আচ্ছা, ঠিক আছে। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা জুবাইর ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, সিফাতে লাজিমা মুতাদাদ্দার প্রথম ভাগে দুইটি সিফাত রয়েছে, হামস এবং জাহার। হামসের আবিধানিক অর্থ বাতাস ছিল, আর সিফাত এই তাজউইদের পরিভাষায় হচ্ছে হচ্ছে সিফাতের হরফগুলো আদায় করার সময়, আচ্ছা হামসের সিফাতের আচ্ছা, হরফগুলো জুবাইর ভাই, আদায় করার সময় হামসের, জুবাইর ভাই হামসের হরফ আবিধানিক অর্থ কি বললেন? বুঝতে পারিনি এই বিষয়টা। বাতাস চালু বলছিলাম। না না, এটা বাতাস চালু না। আমরা ওইখানে বলছিলাম যে হামসের ক্ষেত্রে কাজটা হলো বাতাস নিয়ে, বাকি আবিধানিক অর্থ বলতে গেলে এটা মনে রাখতে পারলে রাখবেন, নইলে সমস্যা নেই। এখানে হামসের আবিধানিক অর্থ হলো হালকা আওয়াজ বা মৃদু আওয়াজ বা ফিস ফিস আওয়াজ ইত্যাদি। এটা হলো আবিধানিক অর্থ। তো আবিধানিক অর্থটা আমরা শুনলাম, মনে রাখতে পারলে ভালো, নইলে সমস্যা নেই। আমাদের পারিভাষিক বিষয়টা দরকার। জি জি, আচ্ছা। পারিভাষিক অর্থ হচ্ছে তাজউইদের ভাষায় হামসের সিফাতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে। জি হামসের হরফ 10টি: ফা, হা, তা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। একত্রে ফাহাসাহু শাকসুন সাকাত। জাহার, জাহারের তাজউইদের পরিভাষায়, জাহারের পারিভাষিক অর্থ তাজউইদের পরিভাষায় জাহারের সিফাতের হরফগুলোকে আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ থাকে। হামসের 10 হরফ ব্যতীত বাকি 18 হরফ জাহারের। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। এখন আমাদের সামনে যখন জাহারের হরফগুলি দেখব, ওইখানে দেখা আমাদের দুইটার ক্ষেত্রে দুই ধরনের সমস্যা হয়। হামসের ক্ষেত্রে সমস্যাটা হয় হলো সাধারণত বাতাসটাকে অতিমাত্রায় বের হয়ে যায়। তো আমাদের বাতাসকে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হবে, এটা যেন অতিরিক্ত পরিমাণে হয়ে না যায়, এটা আহ, গ্রহণযোগ্য মাত্রায় থাকবে। যেমন প্রথমেই বললাম ফা, ফি, ফু, আফ, ইফ, উফ, আফা। তো এখানে ফা এমনটা না। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যেটা করি যে আমাদের উচ্চারণের সময়
মুখ কতটুকু খুলবো না খুলবো, ঠোঁটের অবস্থাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কারণে দেখা যায় যে আমাদের ভিতরগত সবকিছু ঠিক থাকার পরেও এই আওয়াজ প্রকাশের জায়গাটাকে যথাযথ ব্যবহার করতে না পারার কারণে আওয়াজটা বিকৃত হয়ে যায়। তো আমরা যখন জবরের উচ্চারণ করব, ওই সময়টায় ঠোঁটের উচ্চতা অর্থাৎ উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব 2 আঙ্গুল পরিমাণ রাখা বা 1 ইঞ্চির মতো করে রাখা। জেরের ক্ষেত্রে এটা একটু কম, আর পেশের ক্ষেত্রে একেবারেই গোল। জজমের সময় স্বাভাবিক জবর জেরের মাঝামাঝি একটা পর্যায়ে রাখা আর কি, উপরের ঠোঁট থেকে নিচের ঠোঁটের দূরত্ব। আর ঠোঁটের 2 কিনারা সর্বদা টান টান রেখে তারপর তেলাওয়াত করা। যখন প্রয়োজন হবে শুধুমাত্র পেশ এবং ওয়াওয়ের উচ্চারণের ক্ষেত্রে ঠোঁটের 2 কিনারা কাছাকাছি এনে ঠোঁটটাকে গোল করে তারপর উচ্চারণটা করা। তো এই যে অবস্থাগুলি আছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে। এটা গুরুত্ব সহকারে খেয়াল রাখা। এই কারণে কিন্তু আমাদের আওয়াজের গঠন বেশিরভাগ সময় দেখা যায় যে বিকৃত হয়ে যায়, ঠিক থাকে না। এটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। তো এভাবে ফায়ের মতো করে বাকি হরফগুলা। তো হামসের হরফের ক্ষেত্রে আমরা জানি যে হামসের হরফ 10টি: ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, কাফ, তা। তো এর ভিতর প্রথম যে 8টা হরফ আছে অর্থাৎ ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, এই 8টা হরফের ক্ষেত্রে সর্ব অবস্থাতেই বাতাস চালু থাকে। তবে কাফ এবং তা, এই 2টা হরফের ক্ষেত্রে যখন হরকত যুক্ত থাকে ওই সময় বাতাসটা ওভাবে পাওয়া যায় না। আর জজম যুক্ত অবস্থায় আমাদের দেখা যায় যে বাতাস বন্ধ হয়ে যায়। যেমন ধরেন আক, আত, এই যে আওয়াজ, বাতাস বাতাস বন্ধ হয়ে গেল। আত, আমরা জজম দিয়ে দেখি আক, আত, প্রত্যেকেই দেখি। যেমন ধরেন আহ, আল্লাহু আকবার, আকবার, এই যে আক, আত, বাতাস পাওয়া যাচ্ছে না। তো এইখানে আমাদের যেটা করতে হবে যে বাতাসটাকে বের করতে হবে। আর হরকতযুক্ত অবস্থায় এখানে কিন্তু বাতাসের পরিমাণ ক্ষীণ থাকে। বাকি 8টার ক্ষেত্রে বাতাসের স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। কাফের ক্ষেত্রে, কাফ এবং তায়ের ক্ষেত্রে হরকতযুক্ত অবস্থায় বাতাসটা একেবারেই ক্ষীণ, কম। এর কারণটা সামনে আমরা আমাদের সামনের আলোচনায় ক্লিয়ার হবে। আর যখন জজম যুক্ত থাকে ওই সময়টায় বাতাসটা একেবারেই বন্ধ হয়ে যায়। যেমন আক। তো এখানে আমাদের করণীয় কি? এখানে করণীয় হলো প্রথমে আমরা বাতাসটাকে বা আওয়াজটাকে উভয়টাকেই আটকাবো। আক, তারপর মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় কিছুটা বাতাস ছাড়বো। যেমন আক, আত। এটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, কারণ আমরা জানি যে সিফতে লাজিমা, এটা যদি আমরা আদায় না করি তাহলে হরফ পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। যদি আমরা জজম যুক্ত কাফ বা তায়ের ক্ষেত্রে আমরা আক, আত, এখানে আওয়াজ শেষ করে দেই, তাহলে আমাদের আওয়াজটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তো এখানে আমাদের আক, আত, এভাবে শেষের দিকে বাতাস বের করতে হবে। আর যখন হরকত যুক্ত থাকবে ওই সময় এটা বাতাসটা ক্ষীণ, যেমন কা, 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 হালকা একটু বের হয়। তা, তি, ওই সময় দেখতে হবে যে বাতাসটা যেন কিছুটা থাকে, একেবারেই জাহারের মতো করে হয়ে না যায়। আর জজমের সময় তো অবশ্যই খেয়াল করে আমাদের বাতাস বের করতে হবে। আর বাকি যে 8 হরফ আছে ওই 8 হরফের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যেন বাতাসটা
অতিরিক্ত পরিমাণে বের হওয়ার কারণে আওয়াজটাকে ঢেকে না দেয়। বাতাস থাকবে কিন্তু এটা অতিরিক্ত মাত্রায় না। এটা গেল হামসের ক্ষেত্রে আমাদের সমস্যার বিষয়। আর জাহারের হরফগুলির ক্ষেত্রে বেশ কিছু হরফ আছে এমন যাদের ক্ষেত্রে আমাদের বাতাসটাকে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যায়। বেশিরভাগ তেলাওয়াতকারীর তেলাওয়াতে এই সমস্যাটা দেখা যায়। তো এটা আমাদের প্রত্যেকটা হরফকে সামনে এনে তারপর এটাকে আমাদের করতে হবে। যেমন ধরেন জাহারের কিছু হরফ এখানে আমি আপনারা যে কাজটা করবেন, যে আমরা যেহেতু এখন সিফাতের কাজগুলা জেনে গেলাম, তো এই সিফাতের কাজ অনুযায়ী সিফাতের প্রত্যেকটা হরফকে আমরা নিজেরা এই অনুযায়ী দেখব। আহ, সিফত জানার ফায়দাটা কি? ফায়দা হলো সিফত জানলে আমরা আমাদের সমস্যাগুলা নির্ণয় করতে পারি এবং এই সমস্যার থেকে বের হওয়ার কৌশলটাও আমাদের জানা থাকে। বা আরো সহজ করে বললে, যে তেলাওয়াত শুনলে বা করলে ভুলটা নিজে নিজেই ধরা যায়, নিজের ভুলটা নিজেই নির্ণয় করা যায়। তো আমরা যদি এই কাজটা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের ভুলটা বুঝতে পারবো। তো প্রত্যেকেই প্রত্যেকটা হরফ এই কাজ অনুযায়ী কাজকে মাথায় রেখে তারপর আমরা প্র্যাকটিস করব। জবর, জের, পেশ, জজম, তাসদিদ, একটা হরফের উচ্চারণের যত অবস্থা হতে পারে, যে জবর দিয়ে 3টা উচ্চারণ করলাম, তাসদিদ দিয়ে করলাম 3টা, জজম দিয়ে 3টা করলাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা হরফকে দেখব। যেমন ধরেন ফায়ের ক্ষেত্রে দেখলাম ফা, ফি, ফু, আস, ইফ, উফ, আফা, আফি, আফু। তো হামসের প্রথম 8টার ক্ষেত্রে আমরা তেমন একটা সমস্যার সম্মুখীন হব না। কাফ এবং তা, কা, কি, কু, আক, ইক, উক, আক্কা, আক্কি, আক্কু। তাসদিদের ক্ষেত্রে যেটা হবে যে আক, এই যে আটকাইলো, যখন পৃথক হবো তখন একটু বাতাস থাকবে। আক, আক, কা, কা, এখানে আক, কি, আক, কু। অনেক সময় দেখা যায় অনেকে কাফের উচ্চারণ ক্যা এভাবে বলে, ক্যা, ক্যা না, কিন্তু উচ্চারণটা যেন জফালার মতো না হয়। অনেক সময় হয় কি যে আহ, আহ, শুদ্ধ করতে গিয়ে আমরা সীমা অতিক্রম করি, যে উচ্চারণের যে স্বর আছে এটা যেন বিকৃত হয়ে না যায়। জবরের উচ্চারণটা পাতলা হরফের ক্ষেত্রে সম্পূর্ণ বাংলায় বলতে পারি আমরা আকারমুখী হয়, আ এর স্বর থাকে এখানে, এটা যেন জফলার মতো না হয়। যেমন কাফের উচ্চারণ কা, কা, যেমন ক্যা এমনটা না, কা, কি, কু। এটা গেল হামসের বিষয়টা। তো হামসে এটা আমরা খেয়াল রাখবো। আর জাহারের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, আহ, যে প্রত্যেকটা হরফই আমরা দেখব, তবে বিশেষ কিছু হরফ আছে যেটাকে আমি একটু দেওয়ার চেষ্টা করি। যেমন ধরেন অনেকের ক্ষেত্রে দেখা যায় জিম, জা, ওয়াও, এই হরফগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বাতাস বের হয়ে যায়। যেমন ধরেন জিমের উচ্চারণটা কেমন? জিমের উচ্চারণটা হবে যা, জি, জু। আমাদের অনেক সময় হয়ে যায় যা, মুখের কাছাকাছি হাতের উল্টা পিঠ নিয়ে যা, জি, জু, যা, জি,
জু, জজম দিয়ে আজ, ইজ, উজ। এখানে দেখা যায় যে এমনটা হয় আজ, ঝ, আজ, ইজ, উজ। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। আজ, ইজ, উজ, জ, জ, একেবারে বাতাস মুক্ত আওয়াজ। তাসজিদ দিয়ে আজ, জা, আজ, জি, আজ, জু, এভাবে। জায়ের ক্ষেত্রে জা, জি, জু। এখানে ঝা এমনটা না, ঝা যদি বলি অনেকটা বাতাস বের হয়। ঝা না, জা, জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু। আর অনেক সময় দেখা যায় যে আমরা বাতাস বন্ধ রাখতে গিয়ে আওয়াজকে খুব ছোট করে করি যাতে বাতাস বের হওয়ার সুযোগই না পায়। অর্থাৎ আওয়াজকে বের হওয়ার সুযোগ দেই না। আওয়াজ বেশি করে বের হলে তো বাতাসটা প্রকাশ পেয়ে যাবে, বাতাসটাকে আড়াল করার চেষ্টা করি। তো বাতাসটাকে আড়াল করার চেষ্টা করব না, বাতাসটাকে বন্ধ করব। তো এখানে জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ্জা, আজ্জি, আজ্জু, এভাবে। তারপর জালের ক্ষেত্রে রা, রি, রু, আজ, ইজ, উজ, য, একইভাবে য, জি, জু, আল, ইল, উল, আল, 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 ওয়াও, ওয়া, উই, উ, আও, ওয়া, আও, উই, আও, উ, আও, ইউ, উ। এভাবে আমরা এই উচ্চারণগুলো করব। তো জিমের ক্ষেত্রে সমস্যাটা হওয়ার কারণ হলো জিমের যে মাখরাজ আমরা যেটা করি, যে জিমের মাখরাজটা হলো সামনে আমরা মাখরাজের আলোচনাও 2 দিন সময় নিয়ে করব একটু বিস্তারিত ভাবে। জিমের মাখরাজটা হলো মূলত জিহ্বার মধ্যখান। আমরা যেটা করি যে জিহ্বার মধ্যখান ব্যবহার না করে একটু সামনের দিকে ব্যবহার করি, উম, যে কারণে জিমে বাতাস বের হওয়ার সুযোগ তৈরি হয়। তেমনটা না, যা একেবারে জিহ্বার মধ্যখানকে চিহ্নিত করে তারপর করা আর কি। আর জায়ের ক্ষেত্রে যেহেতু একেবারেই আহ, জায়ের মাখরাজটা হলো দাঁতে, নিচের দাঁত। তো দাঁত যেহেতু একেবারেই ঠোঁটের কাছাকাছি, দরজার কাছে বলতে পারি, তো এখানে আওয়াজ বের হওয়ার সাথে সাথে কিছুটা বাতাসও বের হয়ে যেতে চায়। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ল, জাল এইটাও একেবারেই আহ, উচ্চারণের ধরন এবং মাখরাজের অবস্থান ঠোঁটের কাছাকাছি হওয়ার কারণে বাতাস বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় এবং কিছুটা বাতাস বের হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আর ওয়াও এর ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে আমরা যেহেতু ঠোঁটটাকে গোল করে ফেলি, ঠোঁট গোল হওয়ার কারণে আওয়াজ প্রকাশের আহ, রাস্তা সংকীর্ণ হয়, যে আওয়াজের সাথে সাথে কিছুটা বাতাসও বের হয়ে যায়। তো ওয়াও এর ক্ষেত্রে একটু খেয়াল রাখা। বাকি আমরা তো জানি যে পেশযুক্ত অবস্থায় কিছুটা বাতাস বের হয়, এটার বৈধতা আছে। তবে আমাদের চেষ্টা থাকবে যেন সর্ব অবস্থাতেই বন্ধ থাকে। তো এখন এই যে 5টা হরফ আছে বিশেষ করে, এই 5টা হরফ একজন একটু উচ্চারণ করে শোনাবেন। কে পারবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কাউসার ভাই। উস্তাদ, এগুলি কি
হরকত সহ উচ্চারণ করব। জি। আচ্ছা, যা, জি, জু। আচ্ছা কাউসার ভাই, উচ্চারণের সময় হাতের উল্টা পিঠ মুখের 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে রেখে তারপর উচ্চারণ করবেন, যে বাতাস বের হচ্ছে কিনা এটা আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, জি। যা, জি, জু। যা, জি, জু। আর জজমটাও সাথে নিয়ে নেন, তাসদিদ না হলেও চলবে, যেহেতু জজমেই তাসদিদের অবস্থা পাওয়া যায়। জজম দিয়ে জিমের উচ্চারণ। আজ, ইজ, ওজ। আচ্ছা, বাতাস বের হচ্ছে? জি না, বের হয় না। আচ্ছা, আওয়াজ শুনে কিন্তু কিছুটা বাতাস বোঝা যায়। আজ, জ, না, আজ, জ, আজ, জ, ইজ, ওজ। উজ। হ্যাঁ, এখন ঠিক আছে। এই জায়ের উচ্চারণ কেমন হবে? আজ, ইজ, ওজ। আওয়াজ প্রকাশ হতে দিতে হবে, বাতাস বন্ধ রেখে। যেমন আজ, ইজ, উজ, আওয়াজটাকে একটু সময় ধরে রাখতে হবে, তারপর। জি। আর, ইল, উজ, হরকত রা, দিয়ে। আচ্ছা। লি, রু। জি। বয়ের উচ্চারণ কেমনটা হবে? র, র, রি, রু। আচ্ছা, জয়ের উচ্চারণ জের পেশে রি হবে না, ওই, রি, ও। রি। এটা সামনে ইস্তিলা সিফাত আসলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে, চর্চা করবো এখানে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। কাউসার ভাই নিয়ন্ত্রিতই মনে হচ্ছে। ওয়াবের উচ্চারণটা করেন। ওয়া, উই, ও। আচ্ছা ঠিক আছে। জি। মাশাল্লাহ। আচ্ছা, বাকিরাও একটু শোনানোর চেষ্টা করি। জি। আরেকজন, জিম, বিশেষ করে জিম, জা, এগুলা কিন্তু আহ, বাতাস বন্ধ রাখাটা একটু সমস্যাকর হয়ে যায় অনেক সময়, এটাকে নিয়ন্ত্রণ করা। জি, কে শোনাবেন? শোনান একজন। আর এই এই যে ফাইলটা আছে এটা আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, এখানে আপনারা নিজেদের কাছে রাখবেন। আর যেটা বললাম, আগামীকালকে আপনাদের উম, যেটা করবেন, যে হামস এবং জাহারের প্রত্যেকটা হরফ তার সিফত অনুযায়ী দেখবেন যে সিফতগুলি ঠিক হচ্ছে কিনা। আর যেটা আমাকে জানাবেন ওইটা হলো কার কোথায় সমস্যা হচ্ছে, নিজের কাছে কার কোথায় সমস্যা মনে হচ্ছে, যে কোন হরফে আপনার কাছে মনে হচ্ছে যে এখানে বাতাস বন্ধ থাকার কথা কিন্তু বন্ধ আহ, থাকতেছে না, বাতাস বের হয়ে যাচ্ছে। ওই হরফগুলোকে আমরা প্রত্যেকেই নিজের সমস্যাগুলোকে চিহ্নিত করব, তারপর সবার সমস্যাগুলোকে একসাথ করে তারপর আমরা ওই হরফগুলোকে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। যে এই হরফ পাঁচটা একটু উচ্চারণ করে শুনান একজন। আমি আর একবার শোনাচ্ছি। যেমন যা, জি, জু, আজ, ইজ, উজ, যা, জি, জু, আজ, ইজ, উজ, ظ, ظي, ظو, أظ, إظ, أظ, ذا، ذي، ذو، أذ، إذ، أذ، ذا، وي، وو، أو، ইউ, উ, এভাবে আর কি হবে।
যে আমাদের সময় প্রায় শেষের দিকে, আরেকজন শুনান ইনশাল্লাহ। তুমি শোনা ইনশাল্লাহ। জি, মাশাল্লাহ, জুবের ভাই। জি। জিম, জা, জি, জু, আজ, ইজ, উজ, জা, জি, জু, আজ, ইজ, উজ, জাল। আচ্ছা জুবের ভাই, এই জজমের উচ্চারণের সময় ঠোঁট কিন্তু খোলা রেখে ওয়াও ব্যতীত অন্য হরফের জজমের উচ্চারণে ঠোঁট খোলা রেখে উচ্চারণ করতে হয়। যেমন ধরেন আমরা এখানে যদি এই উচ্চারণটা করি, হামজা, জা পেশ, উজ, উজ, এই হরফের এই উচ্চারণে দুইটা অবস্থা। প্রথমত পেশের উচ্চারণের জন্য ঠোঁট গোল করব, দ্বিতীয়ত জজমের উচ্চারণের জন্য ঠোঁট খুলতে হবে। উজ, ঠোঁট পূর্ণ খুলে তারপর উজ। এমনটা যেন না হয় যে জায়ের উচ্চারণেও ঠোঁট গোল থেকে গেল, এমনটা হবে না। উজ, জায়ের উচ্চারণে ঠোঁট খুলবে, এটা খেয়াল রাখবেন। তো আপনার ক্ষেত্রে পেশ দিয়ে যখন জজমের উচ্চারণ করেন ওই সময়টায় জজমের উচ্চারণটার সময় মনে হচ্ছে ঠোঁট গোল থেকে তারপর আওয়াজটা প্রকাশ পাচ্ছে। জি। জি। আবার বলি, যা, যা দিয়েছে, আজ, ইজ, উজ, আচ্ছা, জাল। তারপর জাল দিয়ে হচ্ছে রা, রি, রু, আজ, ইজ, উজ, র, র হচ্ছে রা, র, রি, রু, আজ, ইজ, উজ, ওয়াও দিয়ে হচ্ছে ওয়া, উই, উ, আউ, ইউ, উ, উ মাঝের হরফ একটু টান হবে। উ। আচ্ছা ঠিক আছে। জি, মাশাল্লাহ। তো আমরা যেটা বললাম যে এভাবে প্রত্যেকটা হরফকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। তো শেষ করার আগে আমাদের কাছে আহ, কোনো অস্পষ্টতা থেকে গেল কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা কারো? আচ্ছা ঠিক আছে, শেষ করি তাহলে আজকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু